অনুষ্কা, ঋতিকা, সুকন্যা এরা তিনজন আপন বোন ছিল। ওদের মা বাবা বেশ কিছুদিন আগে মারা গিয়েছিলেন। ওরা তিন বোন যে ফ্যাক্টরিতে কাজ করত সেই ফ্যাক্টরির মালিকদের সাথে ওদের প্রেম হয়ে যায়, আর তিন ভাইয়েরাও ওদেরকে ভালোবেসে ফেলে। সুকন্যা, এবার আমাকে বিয়েটা করিয়ে ফেলো আর তাড়াতাড়ি আমার বাড়িতে আমার বউ হয়ে চলে এসো, আর দেরি করো না। হ্যাঁ অনুষ্কা, আমিও তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু তোমরা তো তিনজন জানো যে আমরা তিন বোনই খুব গরিব আর অনাথ। তোমাদের বাড়ির লোকেরা কি মানবে? ওরা তিন ভাই বাড়িতে মায়ের সাথে এই ব্যাপারে কথা বলে। তোদের কি সব মাথা খারাপ হয়ে গেছে? অনাথ মেয়েদের বিয়ে করবি, তার ওপর গরিব? কিন্তু তিন ছেলে জেদ ধরে বসে থাকলে অবশেষে গায়ত্রী দেবীকে মানতেই হলো। তিন বোনই বিয়ে করে শ্বশুর বাড়িতে এলো, আর তিন বোনই ওই লেহেঙ্গাটা পরল যেটা ওর মা বহু বছর আগে ওদের জন্যই সেলাই করে রেখে গেছিল। এরপর গৃহপ্রবেশের সময় এক প্রতিবেশী গায়ত্রী দেবীকে বলল, গায়ত্রী, তোর তিন বউ না খুবই সুন্দর। মানছি গরিব আর অনাথ আর এক কাপড়েই এসেছে, তাও তা আমার ছেলেরা কি কিছু কম যায়? আরে ভাগ্য তো ওই গরিব মেয়েগুলোর খুললো আমার ছেলেদেরকে বিয়ে করে। তার উপরে আমরা পণও নিইনি। এরকম পরিবার টর্চ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। হ্যাঁ, আরে গায়ত্রী চুপ কর। সব কটু কথা কি আজই শোনাবি? একটু কিছু বাঁচিয়ে রাখবি না? ছেলেদের মন রাখার জন্য ওই তিন মেয়েকে বাড়ির বউ করে আনলেও গায়ত্রী দেবী মোটেও মন থেকে ওদেরকে মানতে পারেনি। তাই উনি যেমন তেমন ভাবে গৃহপ্রবেশ করিয়েই বউদের হুকুম দিলেন, এখন তোমরা তাড়াতাড়ি করে তিন বৌমা চেঞ্জ করে এসো, আর বড় বৌমা অনুষ্কা তাড়াতাড়ি করে আমাদের জন্য চা বানিয়ে এনো। আজকে আমি খুব ক্লান্ত। মেজো বউ ঋতিকা, তাড়াতাড়ি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসো। আর ছোট বৌমা, তোমার কি বেশ নাম? হ্যাঁ, সুকন্যা, তুমি বাড়ি ঘরগুলো একটু পরিষ্কার করো গিয়ে। আরে এ কি গায়ত্রী, বউরা এলো সঙ্গে সঙ্গে তুই ওদেরকে কাজে লাগিয়ে দিলি আজকে? মা, মাসি কিন্তু ঠিকই বলছে। এই মাত্রই তো বৌদিরা বাড়িতে এসে পা রাখলো, আর এর মধ্যেই তোমরা সব বৌদিদের গোলাম হয়ে গেলে। বাহ দাদা বাহ। সঞ্জনা, বড়দের সাথে এইভাবে কথা বলে? চুপ কর তোরা, ও তো ঠিকই বলছে। বউ আসছে না আসতেই বর গোলাম হয়ে গেল। আর কেনই বা আমি এদেরকে দিয়ে কাজ করব না বলো? এদের মা বাবা কি স্বর্গ থেকে আমার জন্য সোনা গয়না পাঠিয়ে দিয়েছে যে আমি ওদেরকে মাথায় তুলে রাখবো? কোনো দরকার নেই আরাম করার। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? যাও, যে কাজ করতে বলেছি তাই করো। তিন বোনেরাই নিজেদের লেহেঙ্গা খুলে রেখে দিয়ে অন্য কাপড় পরে নিল, আর ওই লেহেঙ্গাগুলোকে আলমারিতে রেখে দিল। কিছুক্ষণ পরে অনুষ্কা সবাইকে চা বানিয়ে দিল। বা বৌমা, চা তো খুব ভালো হয়েছে। কি ভালো চা হয়েছে? না ঠিক মতো দুধ দিয়েছে, না চা পাতা জলে ভিজেছে। এর থেকে তো সঞ্জনা ভালো বানায়। বিয়ের পরের দিন গায়ত্রী দেবী কাজের লোককে বলল, কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না। আমার তিনটে বৌমা এসে গেছে, ওরাই সব কাজ করে নেবে। এই বলে গায়ত্রী দেবী ওখান থেকে চলে গেল। ওই দিনের পর থেকে শাশুড়ি আর ননদ মিলে তিন বউর ওপর খুব অত্যাচার করা শুরু করলো। ঘরের সমস্ত কাজ করার দায়িত্ব ওই তিন বউর ওপরেই এসে পড়লো। অনুষ্কা ঘর পরিষ্কার করত, ঋতিকা রান্না করত, আর সুকন্যা জামা কাপড় কাচার কাজ করত। এইভাবে তিন বোন বাড়ির সমস্ত কাজ করে ফেলতো, কিন্তু তা সত্ত্বেও শাশুড়ি আর ননদ মিলে ওদেরকে কথা শোনাতো। দেখো তো মাই, ভিখিরিদের কি শান্তিতেই না এসির হাওয়া খাচ্ছে। ওদের নিজেদের কুড়ে ঘরে একটা পাখাও তো জোটেনি, তাই এখানে এসে এসির হাওয়া দেখে আর লোভ সামলাতে পারছে না। ভিখিরির দল কোথাকার। ওই তিন বোনেরা শাশুড়ির এইসব কথা শুনে ঘরে গিয়ে কাঁদতে থাকে। সারাদিন আমরা কাজ করি, উনি যা বলেন তাই করে দিক, তা সত্ত্বেও সারাদিন উনি আমাদের কথাই শুনিয়ে যান। ভেবেছিলাম যে মায়ের ভালোবাসা শাশুড়ির কাছ থেকে পাবো, কিন্তু তিনি তো আমাদের মুখও দেখতে চান না। যা আমাদের ভাগ্যে লেখা ছিল তাই হয়েছে। আমরা গরিব, এতে আমাদের কি দোষ? মায়ের দেওয়া ওই লেহেঙ্গাগুলো, যেগুলো মা নিজের হাতে বানিয়েছিল আমাদেরকে দেবার জন্য, ওই লেহেঙ্গাগুলো দেখলে আজও মায়ের কথা মনে পড়ে। এরপর ওরা তিনজন আলমারি থেকে ওই লেহেঙ্গাগুলো বার করে নিজেদের গায়ে জড়িয়ে নিয়ে কাঁদতে থাকে। আর কাঁদতে কাঁদতে চোখের এক ফোঁটা জল ওই লেহেঙ্গাতে পড়ে যায়, আর সাথে সাথেই একটা সোনার, একটা রূপোর আর একটা হীরের লেহেঙ্গা হয়ে যায়। যা দেখে ওরা অবাক হয়ে যায়, এ কি করে হলো? আমাদের সাধারণ লেহেঙ্গা সোনা, রূপো আর হীরের হয়ে গেল। এটা তো আমিও বুঝতে পারছি না রে সুকন্যা। দিদি, আমার তো খুব ভয় লাগছে, এখানে ভূতপ্রেত নেই তো? তখনই ওই জাদু লেহেঙ্গা থেকে একটা আওয়াজ বেরিয়ে এলো, আমরা তিনজন জাদুর লেহেঙ্গা, তোমরা আমাদের থেকে যা চাইবে তাই পাবে। কিন্তু এটা কিভাবে হলো?
আর তোমরা কিভাবে জাদু হয়ে গেলে? একদিন তোমার মা এক ক্ষুধার্ত সাধুকে খেতে দিয়েছিল, আর নিজে সারাদিন না খেয়েই ছিল। আর এই দেখে ওই সাধু তোমার মাকে পরের দিন একটা জাদুর সুতো দিয়ে বলল, মা, এই সুতো দিয়ে তুমি তোমার 3 মেয়ের জন্যে বিয়ের লেহেঙ্গা বানিও, আর যখনই ওরা জীবনে কষ্টে থাকবে আর এই সুতোয় ওদের চোখের জল পড়বে, ওদের জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আর তোমাদের চোখের জল পড়াতেই আমরা জাদুর হয়ে গেলাম। এই শুনে 3 বোন খুব খুশি হলো, আর অনুষ্কা এর পরীক্ষা নেবে বলেই ঠিক করলো। কিন্তু আমরা 3 বোন তোমাদের কথা কেন বিশ্বাস করব? আচ্ছা, আমার পিৎজা খাওয়ার খুব ইচ্ছা করছে, একটা পিৎজা এনে দিতে পারবে? আর কোল্ড ড্রিঙ্কসও। বেশ, এইটুকু ব্যাপার, এই নাও। নিমেষের মধ্যেই ওদের সামনে কোল্ড ড্রিঙ্কস আর পিৎজা হাজির হয়ে গেল। 3 বোন খুশি হয়ে গেল। একদিন যখন শাশুড়ি আর ননদ শপিং এ যাচ্ছিল, আমরা দুজন যাচ্ছি মলে শপিং করতে, আসতে অনেক দেরি হয়ে যাবে। তোমরা সব কাজকর্ম করে রেখো কিন্তু। আর হ্যাঁ, বাজার থেকে সবজিও নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে মা। এই আমার জাদুর লেহেঙ্গা, তাড়াতাড়ি গিয়ে আমার ঘরটা পরিষ্কার করে দাও তো। আর তুমি আমার জাদুর লেহেঙ্গা, তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেচে ফেলো তো। আমার জাদু লেহেঙ্গা, তুমি সুস্বাদু খাবার বানাও আর অনেক সবজি বাজার এনে রাখো। আর ওদের এমনটা বলতেই 3 জাদু লেহেঙ্গা তাদের সমস্ত কাজ করে ফেলে। 3 ঘন্টা পরে ওদের শাশুড়ি আর ননদ বাড়িতে ফিরে আসে। একদিন রাতে 3টে চোর চুরি করবার জন্য ওদের বাড়িতে ঢুকে পড়ে। আর ওরা বাড়িতে ঢুকেই সিন্দুক খুলে ফেলে। ওদের আওয়াজ শুনেই গায়ত্রী দেবী আর সঞ্জনা ঘুম থেকে উঠে পড়ে। তখনই ওরা দুজন চিৎকার করতে থাকে, এই জাদু লেহেঙ্গা, তাড়াতাড়ি এসো, নিজেদের কামাল দেখাও আর আমাদেরকে বাঁচাও। এমনটা বলতেই 3 জাদু লেহেঙ্গা আলমারি থেকে বেরিয়ে এসে ওই 3টে চোরদের খুব মারতে থাকে। এরপর পুলিশ ওদেরকে ধরে নিয়ে যায়। 3 বৌমার এই সাহস দেখে গায়ত্রী দেবী আর সঞ্জনা নিজের ভুলটা বুঝতে পারে। এরপর 3 বৌমা ওদের সব কথা শাশুড়িকে বললে শাশুড়ি খুব খুশি হয়। ওই দিন থেকে ওরা সবাই খুশিতে থাকতে লাগলো। রমলার 5টা ছেলেই এখন বিবাহযোগ্য হয়ে গেছে, তাই রমলার তাদের বিয়ের জন্য খুব চিন্তা হতো। একদিন তাদের পুরোহিত মশাই অর্চনা নামের একটি মেয়ের সম্বন্ধ আনে তার বড় ছেলে অশোকের জন্য। তাই রমলা একদম দেরি না করে ধুমধাম করে ছেলের বিয়ে দিয়ে দেয়। আর গৃহপ্রবেশের সময় বৌমাকে বলে, আসো বৌমা, আমার বড় বৌমা, শ্বশুর বাড়িতে তোমাকে স্বাগত। ভগবান করুক তোমার শুভ আগমনে আমার বাকি 4টে ছেলের বিয়েও যেন তাড়াতাড়ি হয়ে যায়। পরের দিন রমলা তার বৌমার ঘরে একটি শাড়ি নিয়ে গিয়ে তাকে বলে, এই নাও বৌমা, আজ তো অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানে তুমি এই শাড়িটাই পরো। মা, আপনার খারাপ না লাগলে আমি আমার মায়ের দেওয়া শাড়িটা কি পরতে পারি? আগে আমাকে দেখাও ওটা কেমন শাড়ি, যদি পছন্দ না হয় আমি কিন্তু পরতে দেব না, বলেই দিলাম। এরপর অর্চনা বেনারসি শাড়িটা এনে শাশুড়িকে দেখায়, যা দেখে রমলা অবাক হয়ে যায়। আরে বা বৌমা, এটা তো দারুণ সুন্দর শাড়ি, দাম কত এটার? আমার মা এই শাড়িটা পুরো 40,000 টাকা দিয়ে কিনেছে, একদম পিওর বেনারসি শাড়ি। মা বলেছিল অনুষ্ঠানে এই শাড়িটাই পরার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এই শাড়িটাই পরে আসো, তাড়াতাড়ি তৈরি হও, পাড়ার মহিলারা নিচে চলে এসেছে। কিছুক্ষণ পর অর্চনা তৈরি হয়ে নিচে নেমে আসে। অর্চনার শাড়ি দেখে সবাই অবাক হয়ে যায়। আর তাদের মধ্যে মমতা বলে, বা রমলা দিদি, তুমি তো অনুষ্ঠানে দারুণ সুন্দর শাড়ি গিফট করেছো বৌমাকে। ও বাবা, তোমার মনটা এত বড়, আমরা তো জানতামই না। আসলে কাকিমা, আরে হ্যাঁ হ্যাঁ, এই শাড়িটা আমি দিয়েছি বৌমাকে। আসলে বড় বৌমা বলে কথা, দামি শাড়ি তো দিতেই হতো। রমলা সবার সামনে মিথ্যে কথা বলে, সেই সঙ্গে অর্চনাকেও চুপ থাকতে বলে। বেচারি চুপচাপ নিজের মায়ের দেওয়া শাড়ির পুরো ক্রেডিট তার শাশুড়ি মাকে দেয়। শাড়ির সঙ্গে সঙ্গে অর্চনার সুন্দরতার প্রশংসাও সবাই করে। এর কিছু সময় পর দ্বিতীয় ছেলেরও বিয়ে হয়। আর তারপর রমলা তার বড় বৌমা অর্চনার ঘরে গিয়ে তাকে বলে, বৌমা, একটা দরকার ছিল। আগামীকাল মেজ বৌমার অনুষ্ঠান আছে, তো তোমার ওই বেনারসি শাড়িটা আমার কাছে দিও, আমি ওকে পরতে দেব। নইলে ও হালকা শাড়ি পরলে পাড়ার লোকেরা বলবে, বড় বৌমাকে তো ভালো শাড়ি দিয়েছিলে।
ঠিক আছে মা, আমি এক্ষুনি আনছি। অর্চনা মন খারাপ করে শাড়িটা শাশুড়ির হাতে দেয়, আর শাশুড়ি সেটাকে নিয়ে কৃতি বৌমার ঘরে চলে যায়। এই নাও বৌমা, এটা আমাদের বংশ পরম্পরার শাড়ি। বড় বৌমাও এটাই পরেছিল, তুমিও কাল এটাই পরো। ঠিক আছে মা, এই শাড়িটা সত্যিই খুব সুন্দর। কিন্তু মা, হঠাৎ করে আমাদের বংশের শাড়ি কোথা থেকে চলে এলো? আমাদের ঠাকুমা তো আমাদের এই ব্যাপারে কিছু বলেনি। তুই কি ওনার বৌমা ছিলি নাকি যে তোকে বলবে? বৌমা, তুমি কিন্তু এটাই পরো। পরের দিন কৃতি সেই শাড়িটা পরে তৈরি হয়ে আসে। সব মহিলারা অনুষ্ঠানে আসে, আর মমতা বলে, আরে রমলা দিদি, এটা তো তোমার বড় বৌমার শাড়ি না, যেটা সেদিন পরেছিল? না না কাকিমা। আরে বৌমা, তুমি চুপ করো, তুমি তো কিছু জানো না। মমতা দি, আমি আমার 5টা বৌমার জন্য একই রকমের শাড়ি নিয়েছি। একটা শাড়ি 40,000 টাকা। আসলে আমি কোনো বৌমার সাথেই কোনো পার্থক্য করতে পারবো না, তাই। আরে শাশুড়িমা মিথ্যে কথা বলছে, উনি তো একটু আগে বললেন এটা আমাদের বংশের শাড়ি। মনের মধ্যে এইসব প্রশ্ন নিয়ে কৃতি অর্চনার কাছে এইসব ব্যাপারে জানতে চাইলে অর্চনা সব সত্যি কথা বলে দেয়। দিদি, এটা তো একদম ঠিক নয়, শাশুড়িমা আর কত মিথ্যে কথা বলবে, তাও আবার তোমার মায়ের দেওয়া শাড়ি নিয়ে। চলো এখনই এ ব্যাপারে ওনার সঙ্গে কথা বলবো। না কৃতি, এটা করো না। শাশুড়িমা আর শ্বশুরবাড়ির সম্মান বজায় রাখা আমাদের দায়িত্ব। কিছুদিন পর অর্চনার বাকি 3টে ছেলের জন্য 3 বোনের সম্বন্ধ আসে, কিন্তু রমলা এই সম্বন্ধে না বলতেই যাবে, ঠিক তখনই তার ছোট ছেলে বলে, মা, ওই 3টে মেয়েকে আমাদের 3 ভাইয়েরই পছন্দ, তাহলে তুমি কেন বারণ করছো? কেননা শাশুড়ি মায়ের কাছে তো 3টে বেনারসি শাড়ি নেই, তাই। চুপ কর কৃতি। বাচ্চাদের সম্মতির কারণে রমলাকেও রাজি হতে হয়, আর সে তার 3টে ছেলের বিয়ে 3 বোন কুসুম, সীমা আর পূজার সঙ্গে করায়। এরপর বৌমাদের গৃহপ্রবেশের সময় রমলার প্রতিবেশী মমতা বলে, আরে বা রমলাদি, এখন তো তোমার 3টে বৌমাই একই সঙ্গে এসেছে। আমি তো এটা দেখার জন্যই অপেক্ষা করছি যে 3টে বৌমা একই রকম বেনারসি শাড়িতে কেমন লাগবে। মা, কাকিমা কোন শাড়ির কথা বলছে? আমি বলছি তোমাদের, শোনো। আমাদের শাশুড়িমা তার 5টা বৌমার জন্য 40,000 টাকা দামের 5টা বেনারসি শাড়ি কিনেছে, কাল তোমাদেরকে দেবে ওগুলো, পরো। আরে আমি তো বলবো তুমি কালকে তোমার 5টা বৌমা কি একই সঙ্গে ওই বেনারসি শাড়ি পরিয়ে দাও, কি সুন্দর লাগবে দেখতে তাহলে সবাইকে। বা কাকিমা, কি ভালো আইডিয়াটা। কৃতি, তুমি সবকিছু জেনেও এমন কেন বলছো? কেননা একদিন সত্যিটা তো সামনে আসবেই দিদি। এই মমতা তো আমার পিছনই ছাড়ছে না। আসলে ভুলটা আমারই। বৌমার শাড়িকে নিজের দেওয়া শাড়ি বললে ভুগতে তো হবেই। পরের দিন সব বৌমারা যখন রমলার কাছ থেকে শাড়ি নেওয়ার জন্য অপেক্ষা করছিল, তখন অর্চনা বৌমা, একটা মিথ্যে কথা বলার জন্য না জানি কত মিথ্যে বলতে হলো আমায়। তোমার মায়ের দেওয়া শাড়িকে নিজের দেওয়া শাড়ি বলে আমি বড়ই ভুল করেছি। আসলে তোমাদের সবাইকে এত দামি শাড়ি দেওয়ার মতো টাকাই আমার কাছে নেই। সমস্যা হবে না মা। কেমন করে? কেননা কুসুম দিদি আমাদের কালকে সব সত্যিটা বলেছিল, আর আমাদের বরেরা আমাদেরকে একদম অর্চনা দিদির মতনই শাড়ি এনে দিয়েছে। হ্যাঁ মা, আর এই জন্যে তোমাকে কারোর সামনেই লজ্জিত হতে হবে না। হ্যাঁ, এখন আপনার 5টা বৌমাই একই সঙ্গে বেনারসি শাড়ি পরে অনুষ্ঠানে যাবে। নিজের বৌমাদের এত বুদ্ধি দেখে রমলা খুশি হয়, আর সে নিজের ভুল বুঝতে পারার পর আর কখনো মিথ্যে না বলার প্রতিজ্ঞা করে। এরপর রমলার 5 বৌমাই একই রকম শাড়ি পরে অনুষ্ঠানে আসে, যার কারণে রমলার সম্মান বজায় থাকে আর অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।